জনাব জুনায়েদ স্যার, আপনার কাছে আসি। এখন আসলে রাজনীতি কি নিয়ে আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কারা এই মুহূর্তে? কোনো প্রতিপক্ষ দেখেন নাকি? দেখুন, আমরা মানে সরকার প্রথমত আমাদের প্রতিপক্ষ আমরা মনে করি না। এই সরকার আমাদের সমর্থনে তৈরি হয়েছে। তারা একটা দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা করতেই হবে ততদিন পর্যন্ত যতদিন এই পলিটিক্যাল ট্রানজিশনের সময়টা লাগে। এবং পলিটিক্যাল ট্রানজিশনটা কত সময় লাগবে সেটা সবার সাথে আলোচনা করে ঠিক করা হবে। ইতিমধ্যেই ঠিক হয়ে গেলে হয়তো আরও স্টেবিলিটি, আরও স্থিতিশীলতা আমরা দেখতে পেতাম, হয়তো অনেক ধরনের বাদানুবাদ কম হতো। তবে যেটা একটু আগে সোহরাব ভাই বললেন যে পাল্টাপাল্টি বক্তব্য, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এমনকি কিছুটা বিরোধও, এগুলো গণতন্ত্রের মধ্যে খুবই স্বাভাবিক। যদি সেটা এই ঐতিহাসিক সময়ে আমরা যে কর্তব্যের মধ্যে আছি, একটা অভিন্ন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা, মানে যেটার মধ্যে আমরা সবাই অংশীদার হব, সেইটা গড়ে তোলার ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের যে প্রয়োজন, এটা আমরা না ভুলে যাই। এটা যদি আমরা স্মরণে রাখতে পারি, এটা স্মরণে রেখে মানে দড়ি ছিঁড়ে যাচ্ছে না এরকম জায়গা থেকে আমাদের যতটুকু প্রতিযোগিতা হবে, এটা নির্বাচন যত ঘনিয়ে আসবে আরও হবে। কিন্তু সবারই মনে রাখা দরকার যে দড়িটা যাতে ছিঁড়ে না যায়, কারণ অভিন্ন একটা রাজনৈতিক ব্যবস্থা, যেটা আমরা সবাই যার অংশীদার হব, একটা বন্দোবস্ত, সেটা আমাদের তৈরি করতে হবে। কারণ পতিত ফ্যাসিস্ট শক্তি কিন্তু এখনো পর্যন্ত আমাদের মূল প্রতিপক্ষ। কারণ এটাকে ব্যর্থ করার চেষ্টাটা করবে তারাই, এবং তাদের যারা দেশি বিদেশি দোসররা আছে তারা এটা চেষ্টা করবে যে এই গভর্নমেন্ট কিংবা এই অভ্যুত্থান ফেল করে গেল, এইটা যতটা কালিমা লেপন করা যায়। এখন আমরা তো যারা অভ্যুত্থানের মধ্যে ছিলাম, যেমন ধরুন, যেমন এটা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছে, কিন্তু এটা তো কোটা সংস্কারে থেমে যায়নি। এমন না যে সারা দেশের মানুষের কোটা সংস্কার একটা দাবি। ব্যাপারটা তো এটা ছাত্রদের দাবি ছিল, ছাত্রদের সাথে তাদের অভিভাবকরাও যুক্ত হতে পারে, কিন্তু এটা যে সমস্ত মানুষের দাবি কিংবা লড়াইয়ে পরিণত হয়ে গেল, এটা কারণটা হচ্ছিল জমিনটা প্রস্তুত ছিল কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। ফলে যা তারা ছাত্রদের উপর আক্রমণ করলো, তাদেরকে অপমান করলো, তাদেরকে ছাত্রলীগ দিয়ে পিটালো, পুলিশ দিয়ে গুলি করে হত্যা করলো, আবু সাইদকে ওইভাবে হত্যা করা, এই সব কিছু ইতিমধ্যে মানুষের মধ্যে যে বিক্ষোভ তৈরি হয়েছে, এটা একটা যাকে বলে যে স্পার্কের অপেক্ষায় ছিল, যেটা একটা মানে একটা স্ফুলিঙ্গ থেকে বলে না দাবানল তৈরি হয়, তো সেই দাবানলটা তৈরি হয়ে গেছে ওই স্ফুলিঙ্গটা থেকে। বিগত সরকারি সে কারণে বলছি যে প্রতিপক্ষ ওই 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 জনগণের প্রতিপক্ষ কিন্তু ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিস্ট ব্যবস্থা, যেটা আর মানুষ ফেরত দেখতে চায় না। যে আমি পরবর্তী প্রশ্ন একটু যেতে চাই, যে দ্রব্যমূল্য কমানো, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো এবং বিগত সরকারের সময় যে সীমাহীন পাচারকৃত অর্থ সেগুলো ফেরানো, দুর্নীতি প্রতিরোধ, এসব বিষয়ে কি সরকার ঠিকঠাকভাবে পদক্ষেপ নিতে পারছে কিনা? জনাব সোহরাব হাসান বললেন যে অর্থনৈতিক সংস্কারের কোনো উদ্যোগ তিনি দেখেন না। আজকে বিকেলেই আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ একটা সমাবেশ আয়োজন করেছিল ঠিক এই বিষয়ের উপরেই আর কি। দ্রব্যমূল্য বাড়ছে, মানুষের জানমালের নিরাপত্তা এখনো সংকট আছে, ব্যাংকের টাকা লুটপাট হয়ে গেছে, সেগুলো ফেরত আনার উদ্যোগ এখনো, যদিও সেটা খুব রাতারাতি ঘটবে না, কিন্তু দৃশ্যমান অগ্রগতির জায়গাগুলো মানুষ ভালোভাবে জানে না। এবং এমনকি ব্যাংকেও এখন পর্যন্ত অনেকগুলো ব্যাংকের টাকা প্রাপ্তিতে বেশ সমস্যা হচ্ছে। তো এই যে অর্থনৈতিকভাবে মানুষের মধ্যে অনিশ্চয়তার জায়গাটা আছে এবং মানুষের জীবনযাত্রার মধ্যে একটা আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, দ্রব্যমূল্য নাভিশ্বাস, সেখানে আবার ধরেন ইউটিলিটির দাম বাড়ানো, অনেকগুলো পণ্যের উপর ভ্যাট ট্যাক্স এবং ওএমএস বন্ধ হয়ে যাওয়া, বিদ্যুৎ খাত আবারও দেখা যাচ্ছে দাম বৃদ্ধি হচ্ছে, সে একই নীতিটা চলছে। তা আমরা মনে করি যে এইসব ক্ষেত্রে সরকারের মানুষ জবাবদিহিতা চাইবে যে আচ্ছা নীতিটা কি একই আছে, কেন আছে, মানে হয়তো সরকার কোনো ব্যাখ্যা দিতে পারে, কিন্তু সেই ব্যাখ্যাটাও আমাদের জানা দরকার। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের আগের নীতি ছিল লুটে পুটে খাও আর দায়টা মানুষের উপর চাপাও। মানুষ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখতে চাচ্ছে যে এই সরকার সেই নীতির পরিবর্তন ঘটছে, জনগণকে স্বস্তি দিচ্ছে আর লুটের টাকা ফেরত আনার চেষ্টা করছে এবং অর্থনীতিকে সেইভাবে সজ্জিত করার চেষ্টা করছে। সেইটা যদি করে, এটাই অভ্যুত্থানের চাহিদা। অভ্যুত্থান সাধারণ মানুষ কি পেল? আমাদের শ্রমিক, আমাদের কৃষক, আমাদের রিক্সা চালক, আমাদের শ্রমজীবী, আমাদের হকার, আমাদের সাধারণ প্রতিদিনকার খেটে খাওয়া মানুষ, এখানে কি বলবো, যদি ধর্মের দিক থেকে বলেন, জাতিগত দিক থেকে বলেন, যারা সংখ্যায় কম, মানে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিংবা যারা ধরেন এখন মাজার করে,
তারা হামলার মুখোমুখি হচ্ছে, হুমকির মধ্যে আছে। তো এটা কারা করছে? বাংলাদেশকে হেয় করছে যে এখানে মানে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এখানে মাজার নিরাপদ নয়। এবং তার মানে হচ্ছে যারাই হামলা করছে এটা বাংলাদেশের হেয় করার কাজটাকে সাহায্য করছে। ভারতীয় মিডিয়ার একাংশ যে এই প্রচারণাগুলো করে, ভারতের শাসক দল যেটা করে, সারা দুনিয়ার সামনে যে মানুষ এই জায়গায় যাচ্ছে, তো সেইটাকে সাহায্য করছে কারা? যারা এই হামলাগুলো করছে তারা আবার বেশ বিরাট অভ্যুত্থানের পক্ষের শক্তি। তারা বাংলাদেশকে হেয় করার কাজে সাহায্য করছে, বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করছে, বাংলাদেশের নিজের মতকে জবরদস্তি কাজে চাপিয়ে দিতে চাচ্ছে, ধর্মীয় স্বাধীনতা হরণ করছে। সেখানে সরকার, আমরা বলবো যে সরকার অনেক ক্ষেত্রেই বেশ দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। একটা জিনিস আমার অভিজ্ঞতা হয়েছে, গত কয়েকদিনে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় এরকম হামলার হুমকি হয়েছে। সরকার যখন সেটা জেনেছে, তারা উচ্চ পর্যায় থেকে যখন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে, তারা প্রোটেকশনের ব্যবস্থা করেছে, হামলাটা শেষ পর্যন্ত হতে পারেনি। এই ঘটনা থেকে একটা কনক্লুশন বলতে পারি, প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা দেখা করেছিলাম, আমরা তাকে বলেছিলাম যে দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে আপনি জবাবদিহিতার আওতায় আনেন, দেখবেন যে এগুলো অন্তত এগুলোকে যারা উস্কানি দেয়, যারা হামলা করতে চায়, তারা শেষ পর্যন্ত সফল হবে না। আমরা আওয়ামী লীগ আমলে এটা দেখেছিলাম যে সব উস্কানি তৈরি হচ্ছে, উত্তেজনা তৈরি হচ্ছে, একদল লাঠি সোটা অস্ত্র নিয়ে আসছে, হামলাও করে চলে যেতে পারছে, তারপরে পুলিশ আসছে, তারপরে এটা নিয়ে নানা পলিটিক্যাল রেটরিক চলছে। প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কেউ জবাবদিহিতার আওতায় আসে নাই যে যখন উত্তেজনা চললো আপনারা তখন কি করেছেন, এখানে যখন হামলা হলো তখন আপনারা কি করেছেন, তারা কিভাবে হামলা করার সুযোগটা পেলো, আপনারা প্রতিরোধ করলেন না কেন। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশে এই জায়গাটা শক্তিটা দেখানো দরকার যে আমরা ওই সম্প্রীতি এবং ঐক্যের উপর দাঁড়িয়ে আছি, এবং যারা এটা করছে তারা বরং বিভাজনের শক্তি। কাজেই আপনি যে জায়গাটাতে আমাকে প্রশ্ন করলেন যে মানুষ তার এই সব সমস্যা, মানে তার রুটি রুজি, জীবনযাপন, চাকরি, এই জায়গা থেকে শুরু করে তার এই যে নিরাপত্তা সব দেখতে চায়। এখন যদি বিনিয়োগ যদি আপনার না বাড়ে, কর্মসংস্থান বাড়বে না। বিনিয়োগের জন্য মানুষের, যারা বিনিয়োগকারী, তারা সবচেয়ে বেশি যেটা দেখতে চায় সেটা হচ্ছে সিকিউরিটি, মানে পরিবেশের স্থিতিশীলতা এবং নিরাপত্তা, বিনিয়োগের নিরাপত্তা। কাজেই যখন আমরা এই কারণে বারবার বলছিলাম যে নির্বাচনের একটা সময়সীমা, সুনির্দিষ্ট সময়সীমা, এটা দরকার এবং দ্রুত আলাপ আলোচনাটা দরকার এটা ঠিক করার জন্য। কেন? ফর অর্থনৈতিক স্থিতিশীলতা, যেটা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে। এই দুটা জিনিস আশা করি সরকার বুঝবে এবং তাদের সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।